আজকের গল্পের নাম অদৃশ্য মানুষের হাতছানি। লিখেছেন সমরেশ বসু। সেবার গোগল বাবা মায়ের সঙ্গে দার্জিলিং গেল মাত্র বছর দুয়েক আগে। এর আগেও গোগল দার্জিলিং এ গেছে। তখন যে ঘটনা ঘটেছিল তা এতদিনে সবাই জেনে এবং ভুলেও গেছে। ২ বছর আগের ঘটনাটা ছিল সম্পূর্ণ ভিন্ন। যে ঘটনা লোকজনের মধ্যে জানাজানি, কোন রকম হইচইও হয়নি। সেজন্যই ঘটনাটার কথা সাধারণ লোকে কিছুই জানতে পারেনি। ঘটনাটা একরকম ভুতুড়ে ঘটনা বললে চলে। সেবার দার্জিলিং এ যাবার আগে এমন কোনো প্ল্যানই ছিল না। পুজোর ছুটিতে কোথাও যাওয়া হবে না, সেটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে পুজোর মাত্র দিন সাতেক বাকি থাকতেই হঠাৎ একটা নিমন্ত্রণ জুটে গেল। বাবার এক বন্ধু হাইকোর্টের একজন ব্যারিস্টার, বাবারই বয়সী। ভদ্রলোকের নাম নীলমাধব বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এ মেলার আগে একটু নিচেই হাসপাতালের খুব কাছেই তার পিতামহের আমলে একটা বাড়ি ছিল। নীলমাধব বাবুর বাবাও ছিলেন তার পিতার একমাত্র পুত্র। নীলমাধব বাবু নিজেও তার বাবার একমাত্র ছিল। সেই সূত্রেই দার্জিলিং এর বাড়িটি তিনি পেয়েছিলেন। গোগল শুনেছে বাবার সেই ব্যারিস্টার বন্ধু নীলমাধব বন্দ্যোপাধ্যায় নাকি অনেকবার বাবাকে সপরিবারে দার্জিলিং এ তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। বাবা সময় করে উঠতে পারেন। বছর দুয়েক আগে বাবা সেবার অফিসের কাজে বিশেষ ব্যস্ত থাকায় ছুটি নিতে পারেন। সেজন্য পুজোর পরে অফিস থেকে ছুটি পেতে তার অসুবিধা ছিল না। আর তার ব্যারিস্টার বন্ধুর তখনও হাইকোর্ট বন্ধ। তিনি বাবাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। পুজোর ছুটির পরেই সাধারণত বাৎসরিক পরীক্ষার সময় ঘনিয়ে আসে। সেজন্য মা গুগলের পড়ার ব্যাপারে প্রথম একটু আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত নীলমাধব বাবু মাকে বলে রাজি করেছিলেন। আর তিনি মাকে রাজি করিয়েই বাবার সম্মতি পেয়ে নিজের থেকেই বাগডোগরা পর্যন্ত প্লেনের টিকিট কেটেছিলেন। বাবা ট্রেনেই যাবেন বলে স্থির করে রেখেছিলেন, আর সেই মতো ব্যবস্থাও করেছিলেন। কিন্তু নীলমাধব বাবু বাবাকে বলেছিলেন, পুজোর ছুটিটা এখনো রয়েছে বলে ট্রেনের টিকিট পাওয়া একটু মুশকিল আছে। তাই আমি প্লেনের টিকিট কেটেছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা দার্জিলিং এ পৌঁছে যাব। বাবা বাধ্য হয়ে প্লেনে যেতে রাজি হয়েছিল। তার বন্ধুকে গুগলের হাফ টিকিটে নিয়ে আড়াইটি টিকিটের টাকা দিতে হয়েছিল। নীলমাধব বাবু তাতে মনে খুব দুঃখই পেয়েছিলেন। বলেছিলেন, সমীরেশ, তোমার জন্য আমি টিকিট কেটেছি, তার জন্য তুমি আমাকে টাকা দেবে, আর সে টাকা আমি নেব? তুমি তা ভাবতে পারলে? বাবা তবু তার বন্ধুকে টাকাটা দেবার চেষ্টা করেছিলেন। নীলমাধব বাবু টাকা নেননি। অবশ্য নীলমাধব বাবুর এ টাকা নেওয়ার প্রয়োজনও ছিল না, কেননা তিনি ছিলেন খুব বড়লোক। আর বাবার একেবারে ছেলেবেলার বন্ধু। গুগলকে বলা হয়েছিল ও যেন নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি কাকা বলে ডাকে। গুগল তারপর শুনেছিল নীলমাধব কাকা বিয়ে করেছিলেন, কিন্তু কাকিমা বেশি দিন বাঁচেননি। তিনি আর বিয়ে করেন। তার কোনো ছেলে মেয়েও হয়নি। অথচ লোকজন তা নিয়ে থাকতে তিনি ভালোবাসতেন। গুগলের সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পরেই দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল। ব্যানার্জি কাকা সব ব্যবস্থাই করে রেখেছিলেন। দমদম থেকে বাগডোগরা প্লেনে যেতে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। বাগডোগরায় ব্যানার্জি কাকা খবর দিয়ে আগে একটি গাড়ি এনে রেখেছিলেন। তখন বেলা 10টায় দমদম থেকে বাগডোগরায় প্লেন উঠত। বেলা 1টাতেই গুগল আর দার্জিলিং পৌঁছে গেল। ট্রেনে করে যাবার মধ্যে দুরকম আনন্দ আছে। দিনের বেলা গেলে মাঠ ঘাট গ্রাম নদী অনেক দৃশ্য দেখতে পাওয়া যায়। আর রাত্রিবেলা গেলে তারও একটা মজা আছে। গুগলের ট্রেনে ঘুম এলেও বেশিক্ষণ ঘুমোতে পারে না। মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আর জেগে ওঠে। হঠাৎ মনে করতে পারে না ও কোথায় আছে। তারপর ট্রেনের শব্দ আর ঝাঁকুনিতে টের পায় ও চলেছে রাত্রের রেলগাড়িতে। টের পেয়েই আবার শুয়ে পড়ে। আবার ঘুম ভেঙে যায় যেন একটা স্বপ্নের খেলার মধ্যে দিয়ে। ভোরের আলোয় হঠাৎ এক নতুন দেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ট্রেনে যাবার সেই ভালো লাগা একরকম, প্লেনে যাবার মজা আবার অন্যরকম। সেবারই অবশ্য গুগলের প্রথম প্লেনেও চড়া ছিল। আগেও প্লেনে উঠেছে সে।
প্লেনে জানালার ধারে বসে অনেক কিছু দেখা যায়। তার মধ্যেও একটা মজা আর উত্তেজনা আছে। খুব ভালো করে লক্ষ্য করলে নিচের অনেক কিছুই দেখা যায়। যেমন নদী, জঙ্গল, চাষের মাঠ, রেল লাইন, রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন, রাস্তা, রাস্তার উপর দিয়ে ছোট ছোট মোটর গাড়ি, সবই খুব ছোট আকারে দেখা যায়। গ্রামের পরে হঠাৎ কোনো শহর বা কারখানা এলেও চোখে পড়ে। আবার প্লেনে যখন কাত হয়ে যায় তখন মনে হয় একদিকে নিচের ভূমি একদম আবছা হয়ে যায়। উল্টো দিকের জানালায় চোখ পড়লে নিচের দৃশ্য আর দেখা যায় না। বড় নদীগুলোকে দেখায় যেমন বিরাট আঁকাবাঁকা অজগরের মতো। সেই অজগরের বুকে খুব ছোট পুতুলের মতো নৌকাও ভাসতে দেখা যায়। কোনো কোনো জায়গায় নদী এত চওড়া বহুদূর পর্যন্ত তার বালির চড়া দেখা যায়। আর ছোট নদীগুলো ছোট সাপের মতো। সেবার ব্যানার্জি কাকার সঙ্গে অক্টোবর মাসের একেবারে শেষের দিকে যাওয়া হয়েছিল। আকাশ এত পরিষ্কার ছিল, বাগডোগরায় নামার আগেই বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেছে। প্লেনে যাবার সময় মজাটা হলো অনেকটা পথে আকাশের উপর দিয়ে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছাতেই সকাল হয়ে যায়। তারপর গাড়িতে দার্জিলিং পৌঁছলো। অবশ্য দার্জিলিং এর টয় ট্রেনে গুগল চেপেছে। জিপ বা মোটর গাড়িতে যাওয়ার চেয়ে ওতেই আনন্দ বেশি, তবে টয় ট্রেনে যেতে সময় বেশি দিকে যায়। 2 বছর আগে ব্যানার্জি কাকার সঙ্গে কলকাতার বাড়ি থেকে সকাল 8:30টায় গাড়িতে বেরিয়ে প্লেনে উড়ে বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছেছিল বেলা 1টায়। মেলের বাঁ পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে বাঁ দিকে ঘুরে হাসপাতালের সামনে থেকেই একটা প্রায় 20 গজ চওড়া রাস্তা সোজা ব্যানার্জি কাকার বাড়ির গেটের সামনে পৌঁছে গেছিল। গেটটা খোলাই ছিল, আর একজন নেপালি মহিলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটা সোজা শান বাঁধানো চত্বরে ঢুকে গেল। ব্যানার্জি কাকা গাড়ির সামনের আসনে বসেছিলেন। দরজা খুলে নামতেই নেপালি মহিলা কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে কি যেন বললেন। গোগলদের জানালার কাজ তোলা ছিল, তাড়াতাড়ি কাজ নামিয়ে দিয়েছিল। ব্যানার্জি কাকাও হাত ঠেকিয়ে নমস্কার করলেন। যে ভাষায় নেপালি কথা বলেছিলেন গোগল তার বিন্দু বিসর্গ বুঝতে পারেন। বাবা বলেছিলেন ব্যানার্জি কাকা নাকি নেপালি ভাষাতেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন। গোগল বাবা মায়ের সঙ্গে গাড়ি থেকে নেমেছিল অক্টোবর অক্টোবর মাসের শেষ দিকে। পাহাড়ের নিচে তখনও গরম ছিল, কিন্তু মা আগে থেকেই সকলের জন্য গরম জামা কাপড় আর শাল বের করে রেখেছিলেন। গাড়ির কাজ বন্ধ থাকলেও কার্শিয়াং আসার আগে গুগল একটা ফুল হাতা সোয়েটার গায়ে দিয়েছে। দার্জিলিং এ পৌঁছে ওর তেমন শীত করেনি। রোদ ছিল বেশ ঝকঝকে, আকাশ ছিল নীল। ব্যানার্জি কাকার বাড়িতে ঢোকার সামনে বাঁধানো চত্বর বেশ ভালো। সামনেই কাচের মস্ত বড় দরজায় অনেকটা আয়নার মতোই গুগলদের নিজেদের দেখতে পাচ্ছিল। ওটাই ছিল বাড়ির ভিতর ঢুকবার দরজা। ঢুকবার দরজার পাশেই ছিল আর একটা ঘর। কাঠের দেয়ালে সেই ঘরটার দরজা খোলা ছিল। ভেতরে দেখা যাচ্ছে একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার, কিন্তু লোকজন কেউ ছিল না। একটা জানালার কাছে পালাবদ্ধ ছিল। ধাঁধানো বাঁধানো চত্বরের সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা ছিল। রেলিং এর ওপারে কোনো ঘর বা চালের মাথা উঁচিয়ে ছিল না। চত্বরে দাঁড়িয়ে নিচে বেশ কিছু ছবির মতো সুন্দর বাড়ি দেখতে পাওয়া যায়। বড় আর চওড়া কোর্ট রোডের উপর দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছিল। তার উপরেও নানা গাছপালা, বাড়িঘরের পাশ দিয়ে ছোট রাস্তায় 2-4টি ছোট গাড়ি চলছিল। আর মাথার উপর নীল আকাশ। ব্যানার্জি কাকার বাড়িটার পেছনে পাহাড়ের ধাপে ধাপে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল। আর সেই সব বাড়ির পাশ দিয়ে ছোট সরু রাস্তা উঠে যাচ্ছে। প্রথমে মনে হয়েছিল ব্যানার্জি কাকার বাড়িটা যেন ঘিঞ্জির মধ্যে, কিন্তু চত্বরে দাঁড়িয়ে রেলিং এর দিকে তাকালেই কোর্ট রোড, গাড়ি ঘোড়া, বাজারের কিছু অংশ, লোকজনের যাতায়াত সবসময় দেখা যেত। তাছাড়া রাস্তার উপরের পাহাড়ে গাছপালা, বাড়িঘর, ছোট রাস্তায় গাড়ি চলা আর আকাশ একেবারে অবারিত। তবে হ্যাঁ, ওদিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কোনো আশা ছিল না। বাড়ির ভেতরে চত্বরে গাড়ি ঢুকতেই নেপালি মহিলা গেটটা বন্ধ করে দিয়েছিলেন। ব্যানার্জি কাকা গুগল আর
বাবা মায়ের সঙ্গে মহিলার পরিচয় করিয়ে দিয়েছিল। মহিলার বয়স মায়ের থেকে কিছু বেশি। তার ফর্সা রং মুখে বেশ কিছু রেখা পড়ছিল। তার চোখ দুটো ছিল কালো, আর মুখে হাসিটি ভারী ভদ্র আর সুন্দর। তিনি মায়ের মতোই শাড়ি পরেছিলেন, আর একটা নীল রঙের ফুল হাতা সোয়েটার ছিল তার গায়ে। তিনি বাবা মাকে কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করেছিলেন। বাবা মাও তাকে নমস্কার জানিয়েছিলেন। তিনি বাংলায় বলেছেন, আসুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, বাড়ির ভিতরে আসুন। তিনি বাংলায় বলেছিলেন, আসুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, বাড়ির ভিতরে আসুন। মহিলার বাংলা কথা শুনে বাবা মা খুব অবাক হয়েছিলেন। গোকুলও কম অবাক হয়নি। তবে তার বাংলা বলার মধ্যে উচ্চারণটা ছিল একটু অন্যরকম। ব্যানার্জি কাকা আবার নেপালি ভাষায় মহিলাকে কিছু বলেছিলেন। মহিলা পাশের কাঠের ছোট ঘরের দিকে একবার দেখে কি যেন জবাব দিয়েছিলেন। ব্যানার্জি কাকা তারপরে মহিলাকে দেখিয়ে বাবা মাকে বলেছিলেন, এই মহিলাকে আমি ময়লি দিদি বলে ডাকি। ময়লি মানে মেজ, তার মানে মেজ দিদি। তোমরা ওকে মেজ দিদি বলে ডাকতে পারো। মেয়ে যদি মেয়ে হলে কি হবে? তিনি একজন জবরদস্ত মহিলা, আর খুবই বুদ্ধি রাখেন। তার স্বামী ছিলেন মিলিটারিতে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বার্মার কাছে জাপানিদের হাতে তিনি অনেকদিন বন্দী থাকেন। যুদ্ধের শেষে যখন ফিরে আসেন, তখন তার শরীর খুবই ভেঙে পড়েছিল। তখন তারা ম্যালের যেদিকে লেবং সেদিকে নিচের একটা বাড়িতে থাকতেন। আমার বাবা তাদের এই বাড়িতে নিয়ে আসেন, আর এ বাড়িতেই ময়লি দিদির স্বামী মারা যান। জাপানিদের হাতে বন্দী হওয়ার আগে তিনি হাবিলদার পদে প্রমোশন পেয়েছিলেন। বন্দী না হলে বা অসুস্থ না হয়ে পড়লে তিনি হয়তো ক্যাপ্টেন বা মেজর হতেন। কিন্তু শেষ জীবন পর্যন্ত অসুস্থ সৈনিক হিসেবে তিনি কেবল পেনশনই পেতেন। ব্যানার্জি কাকা প্রথমে লক্ষ্য করেননি, তার কথা শুনতে শুনতে ময়লি দিদির মুখটা বিষণ্ণ হয়ে উঠেছিল, আর ওর চোখ দুটো উঠেছিল ছলছলে। গুগলের মা সেটা দেখতে পেয়ে বলেছিলেন, ব্যানার্জি ঠাকুরপো, এসব কথা আমরা পরে শুনবো, এখন থাক। ব্যানার্জি কাকা তখনই ব্যাপারটা বুঝে নিয়েছিলেন, আর লজ্জা পেয়ে দুঃখের সঙ্গে ময়লি দিদিকে নেপালি ভাষায় কিছু বলেছিলেন। ময়লি দিদি তাড়াতাড়ি চোখ মুখে হেসে নেপালি ভাষায় কিছু বললেন। গোগলকে কাছে টেনে নিয়েছিলেন তিনি। বলেছিলেন, মাস্টার চ্যাটার্জিকে আমি একটা কথাও বলিনি। তোমার জরুর খুব ভুক লেগেছে, চলো ভেতরে চলো, খাবার সব তৈরি আছে, কেবল গরম জলে সাবান দিয়ে হাত ধুবে, আর ডাইনিং টেবিলে খেতে বসে যাবে। এই হলেন আমাদের ময়লি। ব্যানার্জি কাকা হেসে বাংলায় বলেছিলেন, ময়লি দিদির দুটি মেয়ে আছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তার নাম দুর্গা, আর ছোট মেয়ের নাম মায়া, তার এখনো বিয়ে হয়নি। তবে হতে আর বেশি দেরিও নেই। দুর্গা আর মায়াও ময়লি দিদির সঙ্গে থাকে। দুর্গার পর প্রতাপ বাহাদুর বাজারের এক শেঠ মারোয়ারির দোকানে চাকরি করে। দুর্গার একটি ছেলে আছে। মায়া গত বছর স্কুল ফাইনাল পাশ করেছে। ময়লি দিদি আমাদের বাড়ির কেয়ারটেকার, তিনি সব দেখাশোনা করেন। ময়লি দিদি না থাকলে আমাদের আর দার্জিলিং আসা হতো না। ময়লি দিদি বাংলা কথা সবই বুঝতে পারছিলেন। লজ্জা পেয়ে হেসে বাংলায় বলেছিলেন, ব্যানার্জি ভাইয়া যাই বলুক, তিনি আমাকে প্রতি মাসে যা টাকা পাঠান তাতেই আমি সব করতে পারি। আমার সংসার আর মেয়েদের সব তিনি দেখাশোনা করেন। চলুন ভেতরে চলুন। আপনারা নিচে থেকে উপরে এসেছেন, বাইরের রোদটা ভালো লাগলেও বেশি ঠান্ডা এখন লাগাবেন না। আপনাদের গরম জল রাখা আছে। আমি বলবো আজ আপনারা চান করবেন না, হঠাৎ ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। বেলাও হয়েছে, এখন দুপুরের খাবারের সময়। আপনারা সবাই সকালবেলা কলকাতা থেকে কতটুকু খেয়ে এসেছেন জানি না। গোগল বলে উঠল, আমরা গাড়িতে আসতে আসতে কমলালেবু, বিস্কিট, চকলেট আর গরম দুধ খেয়েছি। ব্যানার্জি কাকা কাচের দরজার কাছে গিয়ে দুধাপ সিঁড়ির উপর উঠেছিলেন। কাচের বড় দরজাটা খুলে ধরে বলেছিলেন, সবাই ভিতরে চলে এসো। গোগল তখন মাকে জিজ্ঞেস করেছিল, গোগল বলে উঠল, আমরা গাড়িতে আসতে আসতে কমলার লেবু, বিস্কুট, চকলেট আর গরম দুধ খেয়েছি। ব্যানার্জি কাকা কাচের দরজার কাছে গিয়ে দুধাপ সিঁড়ির উপরে উঠেছিলেন। কাচের বড় দরজাটা খুলে ধরে বলেছিলেন, সবাই ভিতরে এসো।
গুগল তখন মাকে জিজ্ঞেস করছিল, মা, ময়লা দিদিকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে ময়লি দিদি বলেই ডাকবে, নিজেই হেসে বলেছিলেন। আর গুগলের গাল টিপে দিয়ে আদর করে বলেছিলেন, তুমি খুব মিষ্টি ছেলে, দিদিরা তোমাকে পেলে খুব আদর করবে। বাবা আর মা যখন কাচের দরজার ভেতরে ঢুকছিলেন, গুগলের চোখ পড়ল খুবই জরাজীর্ণ খাকি রঙের মিলিটারি পোশাক পরা রোগা আর লম্বা একজন দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা নেপালি কালো টুপি। লোকটির চোখ দুটো যেন বড় বেশি জ্বলজ্বল করছিল। নাকের নিচে দুদিকে ঝুলে পড়া একজোড়া গোঁফ। জরাজীর্ণ মিলিটারি পোশাকের মধ্যে খাকি রঙের ছেঁড়া খাড়া একটা ফুল হাতা উলের সোয়েটার পরা। হাতার বাইরে হাত দুটো ময়লা আর জীর্ণ। তার মুখেও যেন নানা রকমের হিজিবিজি দাগ, কিন্তু তার চোখ দুটো ভীষণ জ্বলজ্বল করছিল। গুগলের দিকে একবার তাকাতেই ও চোখ সরিয়ে দিল। ওই চোখে চোখ রাখা যায় না। ব্যানার্জি কাকার ঠিক উল্টো দিকে সিঁড়ির উপরে দরজার এক পাশে লোকটি দাঁড়িয়েছিল। দেখছিল ব্যানার্জি কাকাকে, কিন্তু ব্যানার্জি কাকা যেন তাকে দেখতেই পাচ্ছিলেন না, অথবা ইচ্ছে করে তুচ্ছতাচ্ছিল্য করে দেখছিলেন না। তিনি না হয় দেখছিলেন না, বাবা মাও কি লোকটিকে দেখতে পেলেন না? আশ্চর্য! জলজন্ত একটা লোক দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে, বাবা মাকে জল জল করে দেখছে, অথচ বাবা মা একবার লোকটির দিকে মুখ ফিরিয়ে দেখলেন না। দরজার ভিতরে ঢুকে গেলেন। তারপর মেয়লি আন্টি গুগলের হাত ধরে সিঁড়ির ধাপে উঠলেন। লোকটির সঙ্গে গুগলের চোখাচোখি হলো। আর আশ্চর্য, সেই জলজলে চোখের চাউনিটা কেমন দুপাশ নরম হয়ে গেল। ঝুলে পড়া গোফের দুপাশে একটু হাসি ফুটল, অথচ ময়লি আন্টি সেদিকে ফিরেও তাকালেন না, যেন দেখতেই পাচ্ছেন না। গুগলকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। তারপরেই ভেতরে ঢুকে এলেন ব্যানার্জি কাকা। কাচের বড় পাল্লা দরজাটা বন্ধ করে ভেতর থেকে সিটকে দিয়ে দিলেন। গুগল পিছন ফিরে দেখে দরজার বাইরে তখনও লোকটি দাঁড়িয়ে কাচের দরজা দিয়ে ভেতরের দিকে দেখছে। পেছন ফিরে দেখতে গিয়ে কাঠের মেঝের উপর পাতা কার্পেটে গুগলের জুতা আটকে সে হোঁচট খেল। ময়লি আন্টি বললেন, আহা, লাগে নাই তো? কার্পেটের এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে। গুগল তখনও পিছন ফিরে তাকিয়ে লোকটিকে দেখছিল, সেও গুগলকেই দেখছিল। ময়লি আন্টি জিজ্ঞেস করলেন, তুমি বাইরে কি দেখছো? কিছু ফেলে এসেছো? না, গুগল মাথা নেড়ে দরজার বাইরে চোখের ইশারায় দেখিয়ে জিজ্ঞেস করলেন। ওখানে দরজার বাইরে একপাশে ও লোকটি কে দাঁড়িয়ে আছে? ময়লা আন্টি অবাক চোখে যেন হঠাৎ একটা ঝিলিক খেলে গেল। তিনি মুখ ফিরে দরজার দিকে তাকালেন, বললেন, কই, ওখানে কেউ নেই তো। তুমি কাকে দেখতে পেলে? খুব পুরনো খাকি রঙের ছেঁড়া মিলিটারি পোশাক পরা একটি লোক দরজার বাইরে একপাশে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। গোগল বলল, মাথায় কালো নেপালি টুপি, পায়ের জুতো ময়লা ছেঁড়া, হাত দুটো ময়লা আর রোগা, মুখে একজোড়া গোঁফ। সে আমার দিকে তাকিয়ে একটু একটু হাসছে। আপনারা কেউ তাকে দেখতে পাচ্ছেন না? ময়লা আন্টি যেন কেবল অবাক হলেন না, হঠাৎ খুব রেগে উঠলেন। চোখ পাকিয়ে দরজার দিকে তাকালেন। গুগল আরো অবাক হয়ে দেখলো লোকটি মুখ ফিরিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চত্বর উপর দিয়ে হেঁটে পা দিকে রেলিং এর ওপাশে আড়ালে চলে গেল। ময়লা আন্টি কিন্তু বললেন, না তো গুগল, কেউ ওখানে নেই, আমরা কেউ দেখতে পাইনি। নতুন জায়গায় বেড়াতে এসে তুমি কোথায় ভুল দেখেছ, চলো ভেতরে চলো। গুগল কিছুই করতে পারলো না, কিন্তু ভুলও যে দেখেনি সে বিষয়ে ওর নিজের মনে কোনো সন্দেহ ছিল না। ও দেখলো বাবা মা ব্যানার্জি কাকা সেখানে নেই। কার্পেটের তিন দিকে সোফা সেট, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল, সামনেই একটা কাঠের পার্টিশন। ডান দিকের কাঠের দেয়ালে রয়েছে কাচের পালা বন্ধ করা একটা বড় জানালা। সামনের পার্টিশনের এক পাশে একটি কাচের পালার দরজা। সেই দরজা দিয়ে ভেতরে একটা বড় ঘর দেখা যাচ্ছে। ময়লি আন্টি গুগলের হাত ধরে সেই দরজা খুলে ভেতরে ঢুকলেন। কাঠের মেঝের খানিকটা অংশ খোলা, বাকি সবই কার্পেট পাতা। সেখানে মস্ত বড় ডাইনিং টেবিল, টেবিলের উপর সাদা ধবধবে কাপড় পাতা, দুটো ছোট ফুলদানিতে ফুল, দুটো বড় পেতলের মোমদানিতে 2 ইঞ্চি ডায়ামিটারের মোটা গোলাপি রঙের বড় মোমবাতি রয়েছে, এখন জ্বলছে না, কোনো আলোও জ্বলছে না। ডান দিকের কাঠের দেয়ালে বড় বড় দুটো কাচের পালার জানালার দিয়ে দিনের আলো এসে পড়েছে।
সেই আলোতেই সব স্পষ্ট দেখা যাচ্ছে ডাইনিং টেবিলের উপর। 4টি প্লেটের উপর একটি করে চাইনিজ স্যুপের bowl রয়েছে। পাশে রয়েছে চীনেমাটির স্যুপ খাবার চামচ। প্রত্যেক প্লেটের বাঁ পাশে একটি করে ছোট প্লেট। তার প্রত্যেকটার পাশে ছোট দুটি স্টিলের চামচ, কাঁটা চামচ আর ছুরি ঝকঝক করছে। কাঁচের গ্লাসে সাদা কাপড়ের ন্যাপকিন ইউজ করে দাঁড় করানো রয়েছে গুগলের। মনে হলো কলকাতার নাম। সেখানে বড় হোটেলে যেরকম করে খাবার টেবিলে সাজানো থাকে, এই ডাইনিং টেবিলেও সেরকম করে সাজানো রয়েছে খাবার। কিন্তু ময়লা আন্টির টেবিল পেরিয়ে গুগলের হাত ধরে সামনে এগিয়ে গেলেন। গুগল আবার পিছন ফিরে একবার দেখলো, না, এবার এই ঘরের কাচের দরজা দিয়ে পাশের ঘরের কাচের দরজার সিঁড়ির কাছে কাউকে দেখা গেল না। ময়লা আন্টির টেবিলটা পেরিয়ে কয়েক গজ গিয়ে বাঁ দিকের একটি দরজার সামনে দাঁড়ালেন। কাচের দরজার ভেতরে পর্দা টাকানো, ভেতরটা দেখা যায় না। ময়লা আন্টি দরজার পালা ঠেলে খুলে দিলেন। গুগলের চোখের সামনে ভেসে উঠল মস্ত একটা সুন্দর কাঠের সিঁড়ি। সেই ঘরের মধ্যে ঢুকলেন। গুগল দেখলো সামনেই একটা ঝকঝকে খাটের উপর সুন্দর বিছানা। মা সেই বিছানায় পা ঝুলিয়ে বসেছেন। বাবা এক পাশের কাঠের দেয়ালের দিকে লম্বা ড্রেসিং টেবিলের সামনে দুটো বড় বড় সোনালী ফ্রেমে বাঁধানো আয়নার সামনে চেয়ারে বসে সিগারেট খাচ্ছেন। কিন্তু ঘরে এত আলো এলো কোথা থেকে? বাইরের দিকে কোনো কাচের দেয়াল বা জানালা কিছুই নেই। তারপরেই ওর চোখ পড়ল ঘরের মাথার দিকে, কাঠের ছাদের ঠিক মাঝখানে স্কাইলাইট। যেন রোদের আলো সেই স্কাইলাইটের কাছে পড়ে গোটা ঘরটা আলোয় ভরে যায়। ঘরটা অনেক বড় বলেই আর একটা খাটও ছিল পেছন দিকে। সেই খাটেও রয়েছে পরিষ্কার বেডশিটে ঢাকা দেওয়া বিছানা। দুটো খাটের মাঝখানে রয়েছে একটি গোল পাথরের টেবিল। টেবিল ঘিরে 4টি খুব সুন্দর চেয়ার। চেয়ারগুলোর আকৃতি, বেগুনি রঙের গদি সব মিলে খুবই রাজকীয়। বাবা যেদিকে বসেছিলেন সেদিকে কাঠের ওয়ালের সঙ্গে লম্বা ড্রেসিং টেবিল জোড়া, অনেকটা তাকের মতো। তার উপর পাতা আছে লিনেনের সাদা কাপড়। সেখানে রয়েছে যত রাজ্যের নাম করা দেশি বিদেশি কোল্ড ক্রিম, পাউডার, পডিকোলনের দারুণ সুন্দর দেখতে নানা আকারের শিশি বোতল। আর ওদিকের কাঠের দেয়ালে কুচিয়ে সেলাই করা লিনেনের পর্দা টাঙানো। ঘরের বাকি দেয়াল ঝকঝকে পালিশ করা কাঠের মেঝের উপর সুন্দর কাজ করা পশমের কার্পেট। কাঠের দেয়ালের দুদিকে দুটো তেল রঙের ছবি, কোটটাই পরা, গোফালা, চোখের চশমা ফর্সা এক ভদ্রলোক, আর একটা ছবি এক মহিলা, মাথায় সামান্য ঘুমটা টাটা, কাঁধের কাছে জড়ো আর চাটকানো, দেখতে খুবই সুন্দরী। অনেকেই আগের কালের বড়লোক মহিলাদের মতো, অনেকটাই আগের কালের বড়লোক মহিলাদের মতো তার সাজগোজ। ডান দিকের দেয়ালে একটি খোলা দরজা দেখা যাচ্ছে। সেই ঘরে স্কাইলাইটের দিনে আলো নেই। আলো জ্বলছে পরিষ্কার বোঝা যায়। ময়লি আন্টি গুগলকে নিয়ে সোজা এগিয়ে গেলেন ঘরের একটা শেষ দিকে। সেখানে দুধাপ সিঁড়ির উপর একটি বন্ধ দরজা ছিল। ময়লি আন্টি দরজাটা ঠেলতেই খুলে গেল। তিনি দুধাপ সিঁড়ি উঠে ভেতরের অন্ধকারে গেলেন। সুইচ টিপে আলো জ্বেলে ডাকলেন, মাস্টার গুগল, অন্ধরে আসো। গুগল ভিতরে ঢুকেই দেখলো বাথরুম। বাথরুমের মেঝে শান বাঁধানো গিজারের লাল আলোটা জ্বলছে। একদিকে রয়েছে মস্ত বড় বাথটাব, ঠান্ডা গরম জলের লাইন আর শাওয়ার। বাথরুমের পাশেই রয়েছে আর একটা ঘর। খোলা দরজা দিয়ে ভেতরে চোখে পড়ে কমোড। পাশের ঘরটার দেয়ালে রয়েছে একটা জানালা, যার কাচের পালা বন্ধ। ময়লা আন্টি বেসিনের দুদিকের কলের মুখে একটি দেখিয়ে বলল, এটা খুললে গরম জল পাবে, এই রয়েছে শাওয়ার, আর ওইখানে রয়েছে তোয়ালে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বাবাকে তাড়া দিচ্ছি। গরম গরম খাবার খেয়ে বিশ্রাম করো। ময়লা আন্টি বাথরুম থেকে বেরিয়ে গেলেন। গোগল গরম জলের কল খুলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিন্তু সেই ঝরঝরে মিলিটারি পোশাক পরা তথায় নেপালি টুপি, লম্বা রোগা গফওয়ালা মুক্তির কথা বলতে পারছে না। তোয়ালা দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবলো, কেবল ময়লা আন্টি যে লোকটিকে দেখতে পারেনি তা নয়, বাবা মা, ব্যানার্জি কাকা কেউ তাকে দেখতে পায়নি।
অথচ লোকটি যে দরজার অন্য পাশে দাঁড়িয়েছিল, গুগলের মনে কোনো সন্দেহ নেই। ও বাথরুম থেকে বেরোবার আগেই মা এলেন, বললেন, তোমার হয়ে গেছে? হ্যাঁ, বলে গুগল বাথরুম থেকে বেরিয়ে এলো। বললেন, তোমার হয়ে গেছে? হ্যাঁ, বলে গোগল বাথরুম থেকে বেরিয়ে এলো। মা পেছন থেকে বললেন, গোগল খুব সাবধান, শীত ভালোই আছে, ঠান্ডা লাগিও না যেন। আচ্ছা, গোগল বলল। মা বাথরুমের দরজা বন্ধ করে দিলেন। বাবা তখনও চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন। বাঁদিকের খোলা দরজা দিয়ে ব্যানার্জি কাকা বেরিয়ে এলেন। কলকাতা থেকে তিনি এসেছিলেন সুটেড বুটেড হয়ে। এখন দেখা গেল পাজামা পাঞ্জাবির উপরে মোটা একটা শাল চাপিয়েছে, পায়ে মোজা আর স্যান্ডেল। গোকুলকে জিজ্ঞেস করলেন, তোমার হাত মুখ ধোয়া হয়ে গেছে? বেশ ভালো। এবার খেতে যাওয়ার আগে পাশের ঘরটাও দেখে এসো। খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপরে তো তলাটা দেখবে। গোকুল পাশের ঘরে ঢুকলো। এই ঘরটাও বেশ বড়। খাট রয়েছে একটাই, কাঠের চকচকে দেয়াল। এ ঘরেও রয়েছে একটা টেবিল ঘিরে কয়েকটা গদি, সুন্দর রাজকীয় চেয়ার। একদিকে ড্রেসিং টেবিল আর কাঠের দেয়াল জুড়ে বড় আয়না। টেবিলের উপর প্রসাধন সামগ্রী। পেছন দিকের বন্ধ দরজাটা দেখে মনে হলো ওটা এই ঘরের বাথরুম। তবে দুদিকের দেয়ালের ঢাকা পর্দার ফাঁকে ফাঁকে কাচের অংশ চোখে পড়ল। গোগল এগিয়ে গিয়ে একদিকের দেয়ালের পর্দা সরাতেই বড় কাচের বন্ধ জানলা দেখা গেল। জানলার বাইরে বাঁ দিকে কাঠের একটা আলাদা ছোট বাড়ি। বাড়ির সামনে একটা কাঠের ছোট একফালি বারান্দা। কোনো রেলিং নেই। বারান্দার নিচে ছোট একটুখানি খোলা জায়গা, শান বাঁধানো, পরিষ্কার। সেই খোলা জায়গার এক ধারে রেলিং, যেখান দিয়ে নিচের রাস্তা, গাড়ি, ঘোড়া, ওপরে পাহাড় আর ছবির মতো বাড়িগুলো দেখা যায়। কাঠের একপালি সরু বারান্দায় শাড়ি পরা একজন মহিলা। বয়স তার অনেক কম। গায়ে কোনো রকম জামা, কোনো গরম জামা আছে বলে মনে হলো না। বেনি ঝুলছে পিঠে। কোলে একটি বছরখানেক বয়সের ছেলে। তার গায়ে পুরো ছাতা আর গলা ঢাকা উলের সোয়েটার। তার গায়ে পুরো হাতা আর গলা ঢাকা উলের সোয়েটার। মাথায়ও উলের পোড়া টুপি। গাল দুটো টুকটুকে লাল, পুতুলের মতো দেখতে। আর একজন, তার বয়স আরো কম, লম্বা ফ্রকের মতো পোশাক গায়ে, কিন্তু গায়ে কোনো রকম জামা দেখা যাচ্ছে না। কিন্তু গায়ে কোনো গরম জামা দেখা যাচ্ছে না। এর মাথার চুল ছোট করে ছাঁটা আর খোলা। বয়স 17-18, বেশি হবে না। গুগলের মনে হলো এরাই বোধহয় ময়লা আন্টির দুই মেয়ে, দুর্গা আর মায়া। দুজনের কেউ গুগলের দিকে দেখছে না, নিজেদের মধ্যে কথা বলছে। দুজনের কেউই গুগলের দিকে তাকাচ্ছে না। গুগল পর্দা টেনে দিয়ে ঘরের আর এক পাশে গেল। সেদিককার পর্দা খুলতেই বন্ধ কাচের জানালা দিয়ে বাইরে বাগান দেখা গেল। বেশ কিছু গোলাপ গাছ রয়েছে, কিন্তু ফুল নেই। চন্দ্রমল্লিকার টব রয়েছে বেশ কয়েকটা। ক্যাকটাসও রয়েছে নানা রকম। তাছাড়া আছে সবজি বাগান। সবজি বাগানে ফুল আর বাঁধাকপি, টমেটো আর ধনেপাতা রয়েছে। দেখলেই বোঝা যায় বাগান নিয়মিত যত্ন করে হয়। গুগল পর্দাটা ফেলে সরে আসবার মুহূর্তে থমকে দাঁড়িয়ে পড়ল। দেখলো সেই জরাজীর্ণ মিলিটারি পোশাক পরা, নেপালি টুপি মাথায়, ছেঁড়া বুট পায়ে, ক্যাম্বিসের জুতো, ময়লা শীর্ণকৃত হাত। আর গোফালা রোগা লম্বা লোকটি ডান দিকের কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। ডান দিকের কাঠের বাড়িটায় ময়লি, অন্যদিকের বারান্দায় ময়লি আন্টির দুই মেয়েকে কথা বলতে দেখছে। এ লোকটা কি ময়লি? আন্টির বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। ভূগোল পর্দাটা ফিরে সরে আসার মুহূর্তেই থমকে দাঁড়িয়ে দেখলো সেই জরাজীর্ণ মিলিটারি পোশাক পরা, নেপালি টুপি মাথায়, পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতা, ময়লা শীর্ণ হাত, তারপর পলা রোগা লম্বা লোকটি ডান দিকের কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে। ডান দিকের কাঠের বাড়িটায় ময়লি, অন্যদিকের বারান্দায় ময়লি আন্টির দুই মেয়েকে রেখে কথা বলছে। এ লোকটি কি ময়লি আন্টির বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো?
গুগল এ কথা ভাবতেই লোকটা বাগানের দিক থেকে নেমে পুকুরের দিকে তাকাল। সে বাইরে থেকে কাচের মধ্যে মোমোকে দেখতে পাচ্ছে, কোনো সন্দেহ নেই। কারণ গুগল পর্দা ফেলে সরে আসবে ভেবেও সরে আসতে পারলো না। লোকটা যেন ওকে দেখা দেওয়ার জন্যই কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে গুগলের চোখে চোখ রেখে সে অপলক তাকিয়ে আছে। কিন্তু এখন তার চোখ জল জল করছে না। অবশ্য তার চোখ দুটো বড় বেশি সাদা। এখন সে গুগলের দিকে গভীর চোখে তাকিয়ে আছে, আর যেন সামান্য ঘাড় নাড়িয়ে কিছু একটা ইশারা করছে। তার ঝুলে পড়া গোপ জোড়া নড়ে উঠল, অথচ মনে হলো সে যেন ঠোঁট নেড়ে চুপ পড়ল। বাগানের সীমানার বাইরে সাদা আর নীল রঙের একটা ছোট কাঠের বাড়ি। বাগানের পেছনে যেমন জমির উপর দিকে উঠে গেছে, সাদা নীল বাড়িটার পেছন দিকেও তেমনি উঁচুতে জমে উঠেছে। সেখানে রয়েছে কয়েকটা পাইন আর নানা ছোট গাছপালা, যার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা উপরে উঠেছে। সেই সরু পথে দু একজন মহিলা পুরুষকে ওঠানামা করতে দেখা যাচ্ছে। গুগল দেখলো সাদা নীল বাড়িটার মাঝখানে লতানো বেড়ার সামনে এসে দুটি নেপালি ছেলে দাঁড়ান। তারা এদিকের বাগানের দিকেই মুখ করে দাঁড়িয়ে হাসতে হাসতে নিজেদের মধ্যে কি সব কথাবার্তা বলছে। গুগলের থেকে দুজনই উম, খুব বেশি দূরে না। তাদের আর গুগলের মাঝখানে রয়েছে সেই আর্মির পোশাক পরা লোকটি। অথচ ছেলে দুটি যে লোকটিকে দেখতে পাচ্ছে তা মোটেই মনে হচ্ছে না। ওরা বাগানের দিকে মুখ করে কথা বলছে, হাসছে, অথচ একবারও লোকটির দিকে ফিরে দিচ্ছে না। অবশ্য ওরা এই জানালায় পর্দার পাশে গুগলকেও দেখছে না, নিজেদের কথা আর হাসিতেই ব্যস্ত। কি ব্যাপার গুগল, তুমি এখনো জানলায় দাঁড়িয়ে কি দেখছো? পেছনে মায়ের গলা শোনায়। ময়লি দিদি আমাদের গরম গরম খাবার বেড়ে দেবার জন্য তৈরি হয়েছে, তাড়াতাড়ি এসো। গুগল ডাকলো, মা শোনো, এখানে একটু এসো। মা গুগলের কাছে এগিয়ে গেলেন। গুগল বন্ধ কাচের জানালা থেকে পর্দায় আর একটু সরিয়ে বলল, তুমি বাইরে বাগানে কি কিছু দেখতে পাচ্ছ? কি আবার দেখবো? মা অবাক হয়ে বললেন, ফুল গাছ, ক্যাকটাস, কপি, টমেটো এইসব। গুগল জিজ্ঞেস করলো, আর কিছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি বইকে। মা বললেন, ওপাশের বাড়ির বেড়ার ধারে দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কেন বলো তো? গুগলের চোখ তখন সেই লোকটির দিকে। লোকটিও গুগলের দিকেই তাকিয়েছিল। গুগল তবু মাকে জিজ্ঞেস করলো, ওই ছেলে দুটো ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ? না তো। মা অবাক হয়ে বললেন, আবার কাকে দেখবো? ওখানে তো আর কেউ নেই। তুমি দেখতে পাচ্ছ নাকি? গুগল থতমত খেয়ে গেল। ও মাকে সত্যি কথাটা বলতে পারলো না, কারণ জানে মা বিশ্বাসই করবেন না। আর সমস্ত ব্যাপারটাকে আজে বাজে আজগুবি ভেবে গুগলকে একা আশেপাশে কোথাও একটু বেড়াতে দেবেন না। ও উড়িয়ে দেবার মতো করে বলল, না দেখতে পাচ্ছি না, মনে হচ্ছিল একটা অন্য লোককে যেন হঠাৎ দেখলাম। ভুল দেখেছো, মা বললেন। ওইসব গাছপালার মধ্যে লোকজন মাঝে মাঝে পাহাড়ের পথে ওঠানামা করছে, তাদেরই দেখেছো। আর কাকেই বা দেখতে পাবে? এখন তাড়াতাড়ি খেতে চলো। গুগলের চোখে চোখ রেখে লোকটা তখনও একইভাবে দাঁড়িয়ে ছিল। সে যেন ঘরের ভেতরে মায়ের কথা শুনতে পেল, আর ঘাড় ঝাঁকিয়ে গুগলকে চলে যেতে ইশারা করলো। গুগল তাতে আরো অবাক হলো। মা বাবার তালা লাগাবার আগেই ও পর্দাটা টেনে দিল। মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। পাশের ঘরে আসতেই গুগল চীনা খাবারের গন্ধ পেল। গন্ধ পেয়ে অনেকক্ষণের চাপা পড়া ক্ষুধাটা যেন তার জন্ম নিয়ে উঠল। বাবা আর ব্যানার্জি কাকা পাশের ঘরে ছিলেন না। গুগল মায়ের সঙ্গে বাইরে গেল। বাবা আর ব্যানার্জি কাকা টেবিলের কাছে বসে পড়ছিলেন। ময়লি আন্টি এক পাশে দাঁড়িয়েছিলেন। তার পাশে দাঁড়িয়ে ছিল তার ছোট মেয়ে মায়া। ময়লি আন্টি মায়াকে মা আর গুগলের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপরে গিয়ে এলেন টেবিলের সামনে। টেবিলের উপরে তখন ঢাকা দেওয়া বেশ কয়েকটি চীনামাটির পাত্র এসে গেছে। ময়লি আন্টি একটি ঢাকনা খুলতেই ধোঁয়া বেরোলো। সেটাতে ছিল চিকেন ক্লিয়ার স্যুপ, সয়াবিন সস আর চিলি সসের পাত্র সামনে রাখা ছিল। মায়া কাঁচের গ্লাসগুলো থেকে ন্যাপকিন তুলে গ্লাসে গ্লাসে জলের জাগ থেকে জল ঢেলে দিল। ময়লি আন্টি একটা স্যুপ তোলার বড় হাতায় করে স্যুপের পাত্র ঘেটে
পেটের উপর উল্টে ঢেলে দিলেন। গুগল চটপট সুপের বউলে খানিকটা সয়া সস ঢেলে দিল। মা বলে উঠলেন, গুগল, তুমি চিলি সস খেও না। গুগল জানতো মা ওকে চিলি সস খেতে বারণ করবেনি। ও একটু নুন আর গোলমরিচ মিশিয়ে দিল। ন্যাপকিনটা কোলের উপর পেতে চামচে করে স্যুপ মুখে দিয়ে সামনের দিকে তাকালো। সেই হিলকার্ট রোডের লোকজন, যানবাহনের ভিড়। ওপরের কোথাও সেই লোকটি নেই। স্যুপ খেতে খেতে গুগল একটু অন্যমনস্ক হয়ে পড়ল। তারপর ওর প্রিয় চিকেন ফ্রাইড, চীনা ভাত, টক মিষ্টি জাতীয় দিয়ে রান্না কর্ন, গরম করে ভাজা হাড়-বিন ভেড়ার চীনা মাংস আর মিষ্টি সবই ও বেশ পেট ভরে খেল। কিন্তু সেই লোকটার চিন্তা ওর মাথা থেকে দূর হলো না। বাবা, মা, ব্যানার্জি কাকা সবাই ময়লা আন্টির চীনা রান্নার খুব প্রশংসা করলেন। ময়লা আন্টি মায়াকে দেখিয়ে বললেন, আমি একা করি নাই, মায়াও আমার সঙ্গে খাবার বানিয়েছে। মায়ের মুখ এমনিতেই অনেকটা লাল, সকলের প্রশংসা শুনে আরো লাল হয়ে উঠল। খাওয়া শেষে ব্যানার্জি কাকা বললেন, দার্জিলিং এ দুপুরে ঘুম হলে আমার শরীর ম্যাজ ম্যাজ করে, তবে আজ আমরা সবাই একটু শুয়ে বিশ্রাম করি। বিকেলে চা খেয়ে দোতলাটা তোমাদের সবাইকে দেখাবো। ব্যানার্জি কাকা নেপালি ভাষায় ময়লা আন্টিকে কিছু বললেন। তারপরে গুগল সামনের ঘরে বড় খাটে বাবার কাছে শুয়ে পড়ল। খাওয়ার পরে শীতটা যেন বেড়ে গেল। মা অন্য খাটে শুলেন, ব্যানার্জি কাকা চলে গেলেন পাশের ঘরে। খানিকক্ষণ পরেই গুগল টের পেল বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। ওর মোটেই ঘুম পাচ্ছে না। ওর চোখের সামনে ভাসছে সেই লোকটির চেহারা। কি আশ্চর্য, কেউ তাকে দেখতে পাচ্ছে না, অথচ গুগল কেমন করে দেখছে। ওর জীবনে এমন কোনো ঘটনা কখনো দেখেনি। একেই কি ভূত বলে, নাকি সেই অদৃশ্য মানুষের গল্পই সত্য? তাই যদি হবে, অদৃশ্য মানুষকে গুগল একা দেখবে কেন? তাকে তো কেউ না কেউ দেখতে পাবে, অন্য কেউ দেখতে পায় না। গুগল ঘুমন্ত বাবাকে একবার দেখে তারপর আস্তে আস্তে খাট থেকে নামলো। দরজা খুলে ঘরের বাইরে গেল। ডাইনিং টেবিল আবার ফিটফাট সাজানো হয়ে গেছে। সামনে বন্ধ কাঠের জানলা দিয়ে বাইরের সেই দৃশ্য দেখা যাচ্ছে। ও কাচের দরজা খুলে পাশের বসবার ঘরে গেল। তাকালো বাইরে ঢুকবার বড় কাচের দরজার দিকে। সেখানে এখন কেউ নেই। চত্বরের একপাশে রোদে মোটর গাড়িটা দাঁড়িয়ে আছে। হঠাৎ বসবার ঘরের কাঠের দেয়ালে কটি খোলা দরজা চোখে পড়ল। দরজার উপরে সেই মিলিটারি পোশাক পরা লোকটি দাঁড়িয়ে গুগলের দিকে তাকিয়ে দেখছে। গুগল শুধু চমকে উঠল না, ওর গোটা শরীর যেমন ছমছম করে উঠল। এখন কাছে পিঠে কেউ নেই, শুধু ও আর লোকটা। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে একটা অন্ধকার ঘর। প্রথম ঢুকবার সময় ওই দরজাটা খোলা ছিল না, ঘরটাও দেখা যায়নি। গুগল কি করবে বুঝতে পারছে না। এর আগে দুবার লোকটিকে ঘরের বাইরে দেখেছে, এখন ঘরের ভেতরে। লোকটার সাদা অপলক চোখের কালো মণি দুটো স্থির, গুগলের দিকে তাকিয়ে যেন গোফের ফাঁকে হাসছে। গুগল সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি কোনো জবাব দিল না, কিন্তু তার ঠোঁট দুটি নড়ে উঠল। তারপর সে গুগলকে অবাক করে দিয়ে বাইরে যাবার কাচের দরজাটা না খুলেই বাইরে গিয়ে দাঁড়ালো। কাঠের মেঝের উপর তার ছেঁড়া ক্যানভিসের জুতার কোনো শব্দ হলো না। কিন্তু দরজা না খুলে কাজ করে সে বেরিয়ে গেল কেমন করে? বাইরে গিয়েও লোকটি দরজার পাশে দাঁড়িয়ে গুগলের দিকে অপলক তাকিয়ে রইল। আর মনে হলো যেন ঘাড় ঝাঁকিয়ে সে গুগলকে ইশারায় ডাকলো। গুগল দু পা এগোতেই পেছন থেকে মহিলা আন্টির গলা শোনা গেল, কোথায় যাচ্ছ মাস্টার গুগল? তুমি শোওনি? গুগল দাঁড়িয়ে পড়লো, বললো আমার ঘুম আসছিল না, তাই বেরিয়ে এসেছি। ময়লি আন্টি বলল, আর একটু পরেই তোমার বাবা মা উঠে পড়বেন, আমি চা তৈরি করবো, তারপর তোমরা মেলে বেড়াতে যাবে। এখন তুমি ঘরেই যাও। আচ্ছা ময়লি আন্টি, বাইরের দরজার কাছে যে লোকটি দাঁড়িয়ে আছে সে কে? গুগল জিজ্ঞেস করলো। ময়লি আন্টি বাইরের দরজার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে দেখলেন, অবাক হয়ে বললেন, ওই দরজার ধারে কাছে কেউ নেই তো, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। কিরকম লোক দেখতে পাচ্ছ বলো তো? খুব পুরনো ছেঁড়া করা মিলিটারি পোশাক, খাকি রঙের ছিঁড়ে যাওয়া উলের সোয়েটার, মাথায় নেপালি টুপি, পায়ে ছেঁড়া ক্যানভিসের জুতো। ময়লা আন্টি যতই শুনছিলেন তার চোখ দুটো বড় হয়ে উঠছিল।
আর একটা আতঙ্ক ফুটে উঠছিল। বাইরের কাচের দরজার দিকে তাকিয়ে তিনি আবার গোকুলের দিকে তাকিয়ে ওর একটা হাত তুললেন। বললেন, ও কিছু নয়, তুমি ভুল দেখছো, চলো ঘরের ভিতরে চলো। ময়লি আন্টি গোকুলকে প্রায় টেনে নিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালেন। বললেন, আরে এই ঘরের দরজাটা আবার কে খুললো? এটা তো খোলা ছিল না। ওই লোকটা একটু আগে দরজায় দাঁড়িয়েছে, গুগল বলল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কোনো জবাব দিল না। ময়লা আন্টি খোলা দরজাটা টেনে বাইরে থেকে শিকল টেনে দিয়ে বললেন, তুমি যেরকম লোকের কথা বললে সেরকম কোনো লোক ঘরের অন্দরে ঢুকতেই পারে না, তুমি ভুল দেখেছ। এখন চলো ঘরে গিয়ে আধ ঘন্টা শুয়ে থাকো, আমি এবার চায়ের জল গরম করতে যাচ্ছি। আমি এবার চায়ের জল গরম করতে যাচ্ছি। ময়লা আন্টি গোগলকে হাত ধরে খাবার ঘরে নিয়ে গেলেন। গোবর পিছনে ফিরে দেখলো লোকটি তখনও বড় কাচের দরজার বাইরে একপাশে দাঁড়িয়ে আছে। অথচ তাকে যদি আর কেউ দেখতে না পায়, গোগল কি করেই বা সবাইকে বিশ্বাস করাবে? আর লোকটা গোগলকেই কেন শুধু দেখা দিচ্ছে? এর মধ্যেই বা কি রহস্য আছে? গোগল দরজা ঠেলে ঘরে ঢুকলো, দেখলো বাবা মা উঠে বসেছেন, ব্যানার্জি কাকা ওই ঘরে এসেছেন, গল্প করছেন তিনজনই। গোগলকে দেখে ব্যানার্জি কাকা জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে গোগল? ময়লি দিদির ঘরে নাকি? না, খাবার ঘর থেকে বাইরের দিকে দিচ্ছিলাম, গোবর বলল। লোকটার কথা বলায় ইচ্ছা থাকলেও বলতে পারলো না, কারণ কেউ বিশ্বাস করবে না। কিন্তু গুগলই বা নিশ্চিন্তে থাকবে কি করে? ওর চোখের সামনে ময়লি আন্টির মুখটা ভেসে উঠল। লোকটির কথা শুনতে তার চোখে মুখে কেমন যেন একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছিল। গুগলের মনে হয়েছিল উনি কিছু জানেন, অথচ ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন। রহস্যটা কি অজানাই থেকে যাবে? চা পর্বের পরে সবাই যাবার জন্য তৈরি হলেন। মা গোগলকে সোয়েটারের উপর কোট পরে নিতে বললেন। বাইরে যাবার আগে খাবার ঘরের পাশে বসবার ঘরের বন্ধ দরজাটা ব্যানার্জি কাকা খুললেন। ভিতরে গিয়ে আলো জ্বালালেন। বাবা মায়ের সঙ্গে গোগল ঢুকলো, দেখলো এই ঘরটা প্রায় ফাঁকা, সাজানো গোছানো তেমন নেই। এই ঘরেরই পা দিকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি পেয়েছে। ময়লা আন্টি এই সময় এসে পড়লেন। ব্যানার্জি কাকা সবাইকে ডেকে উপরে নিয়ে গেলেন। উপরটা সুন্দর, সমস্ত কাচের জানালায় ঢাকা দেওয়া মোটা পর্দাগুলো ময়লা আন্টি সরিয়ে দিল। বিকেলের উজ্জ্বল আলো তখন ছিল। উপরতলার কাঠের বারান্দা সবই কার্পেট দিয়ে ঘেরা। তিনটি পাশাপাশি ঘর ঘুরতেই দেখা গেল সেখানে রয়েছে অর্ধগোলাকার বারান্দা, অনেকটা গাড়ি বারান্দার মতো। তার সবটাই কাচের জানালা। ময়লা আন্টি মোটা পর্দা সরিয়ে দিলেন। একটি গোল টেবিল ও খান কটা চেয়ার সেখানে রয়েছে। এ বারান্দায় থেকে মেলের কাছাকাছি উপরের দিকে এবং আকাশ দেখা যায়। ব্যানার্জি কাকা খুব ঘুরিয়ে দেখালেন। মাঝখানের ঘরের বাইরে বসবার ঘরের একটা আরাম কেদারে দেখিয়ে বললেন, আমার ঠাকুরদার নেমন্তন্নে রবীন্দ্রনাথ একদিন বিকেলে চা খেতে এসে এই আরাম কেদারায় বসেছিলেন। আর বলা হয় এ বাড়িতে বিবেকানন্দ এসে কয়েকদিন ছিলেন। তার স্মৃতি রাখা আছে পাশের ঘরে। পাশের ঘরে দেখা গেল গুলবাগের ছালের করে ছোট প্রদীপ বিছানা, বালিশ আর পাশ বালিশ। ওখানে বিবেকানন্দ থাকতেন, সামনের দরজা খোলা থাকতো। তাছাড়া ব্যানার্জি কাকার ঠাকুরদার আমলে দার্জিলিং এর অনেক সাহেব সুবিরাও আসতেন। ঠাকুরদার বাবা ছুটি পেলেই দার্জিলিং এ চলে আসতেন। ব্যানার্জি কাকার বছরে একবারও হয়তো আসা হয়ে ওঠে না, তবে তিনি ঠাকুরদার প্রিয় বাড়িটি সযত্নে রক্ষা করেছেন। তার জন্য ময়লি আন্টির কাছেই তিনি কৃতজ্ঞ। কারণ কেবল টাকা দিয়ে মানুষের কাছ থেকে কাজ পাওয়া যায় না, ময়লি আন্টি বাড়িটিকে সযত্নে রক্ষা করেন। দোতলা দেখা হয়ে যাবার পরে গুগল সকলের সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে গিয়ে থমকে দাঁড়ালো। সেই লোকটি সকলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অথচ কাঠের সিঁড়িতে কোনো শব্দ হচ্ছে না। ব্যানার্জি কাকা বললেন, দাঁড়ালে কেন গুগল? উপরে আরো কিছু দেখবে? না না, গুগল সিঁড়িতে নামতে আর লোকটি গুগলের আগে সিঁড়ি দিয়ে নেমে গেল। গুগল তার পিছনে পিছনে নেমে লোকটি ঘরের বাইরে বসবার ঘর থেকে কাচের দরজা ঠেলে বাইরে গিয়ে দাঁড়ালো। গুগল কি করবে বুঝতে পারছে না।
পেছন থেকে ব্যানার্জি কাকা বলল, চলো গোবর, বাইরে চলো, আমরা গাড়িতে চেপে মেলের কাছে যাবো। গাড়ি পার্কিং এর জায়গায় গাড়ি পার্কিং করে আমরা মেলে বেড়াতে যাই। গোবর ব্যানার্জি কাকার কথা ভালো শুনতে পেল। ও দরজার দিকে এগিয়ে গেল। লোকটি দরজার বাইরে পাশে সরে দাঁড়ান। তার অপলক চোখের দৃষ্টি এখন জ্বলজ্বল করছে। সে গোবরকে দেখছিল না। গোবর দরজা টেনে বাইরে বেরোলো। লোকটা এবার ওর দিকে তাকালো। অমনি জলজলে ভাবটাও কেটে গেল। শান্ত আর গরুর ব্যানার্জি কাকা পেছন থেকে বলে, আবার এখানে দাঁড়ালে কেন গোবর? গোবর সিঁড়ি ধার ভেঙে চত্বরে এগিয়ে গেল। পিছন ফিরে দেখলো লোকটি সবাইকে দেখছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। ময়লি আন্টি এগিয়ে গিয়ে গেট খুলে দিলেন। বাগডোগরা থেকে যে গাড়িটি এসেছিল আর যে ড্রাইভার চালিয়ে দিয়ে এসেছিল তার কোনো বদল হয়নি। ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালিয়ে এগিয়ে নিয়ে গেল। ব্যানার্জি কাকার সামনের আসলে ড্রাইভারের পাশে বসলেন। গোগল বাবা আসলামদের পেছনে দরজার পাশে বসলেন। দেখলো লোকটি ওদের গাড়ির দিকে, কিন্তু হঠাৎ সে গাড়ির কাছে দৌড়ে এলো আর দরজাটা খুলে ফেললো। গোগল প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল। ব্যানার্জি কাকা অবাক হয়ে বললেন, আরে দরজাটা ভালো করে বন্ধ করনি কেন? দেখছি হঠাৎ খুলে গেল বলে দরজাটা আবার টেনে লক করে দিল। গুগল দেখলো ব্যানার্জি কাকা আর ড্রাইভারের মাঝখানে লোকটার সামনে মুখ করে বসে আছে। কি মন্তব্য লোকটা? কোনো বিপদ আপদ ঘটবে না তো? গাড়ি তখন হাসপাতালের সামনে দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। একমাত্র গুগল ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। এই লোকটা গাড়িতে আছে। আশ্চর্য, ব্যানার্জি কাকা বা ড্রাইভার টের পাচ্ছে না মাঝখানে একজন বসে আছে। মেলে যাবার রাস্তা যেখানে গাড়ি পার্ক করা হয়, ড্রাইভার সেখানে গাড়ি দাঁড় করাবে। ব্যানার্জি কাকা সামনের সিট থেকে নামবে। গুগল বাবা মায়ের সঙ্গে নামবে। তখনও রোদ আছে, রাস্তায় বেশ ভিড়। গুগলের চোখ লোকটাকে লোকটার উপর দেখলো। লোকটা গাড়ি থেকে নেমে গুগলের দিকে তাকালো। এবার স্পষ্টই হাসলো। ব্যানার্জি কাকার সঙ্গে তখন বাবা মা মেলে শুধু হাঁটছেন। লোকটি হাত তুলে গুগলকে ইশারায় সেদিকে দেখালো। বাবাও তখন পেছন ফিরে ডাকলেন, গুগল এসো, ওখানে দাঁড়িয়ে নিলে কেন? গুগল তাড়াতাড়ি এগিয়ে গেল। লোকটি গুগলকে ছাড়িয়ে আরো এগিয়ে গেল। রাস্তায় নানা রকমের নানা পোশাকের লোকজন, দুই পাশে কত রকমের দোকান। গুগলের কোনো দিকে খেয়াল নেই। ও দেখছে লোকটি আগে আগে চলেছে আর মাঝে মাঝে পিছন ফিরে গুগলদের দেখছে। গুগলরা মেলাতে এসে পৌঁছল। যেদিকে লেবংয়ের ঘোড়দৌড়ের মাঠ আর চা বাগান, সেদিকে দেখতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য গুগল লোকটির কথা ভুলে গেল। বিশেষ করে পরিষ্কার আকাশে তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই সময় ময়লি আন্টির মেয়ে মায়াকে দেখা গেল। ব্যানার্জি কাকা মায়ের সঙ্গে নেপালি ভাষায় কিছু কথা বললেন। মায়াও বলল। গুগলের দিকে তাকিয়ে হাসলেন। তারপরেই ওর চোখ পড়ল লোকটির দিকে। সে এই প্রথম হাতছানি দিয়ে গুগলকে ডাকল। গুগল দেখলো বাবা মা ব্যানার্জি কাকা গল্প করছেন। মা দিদিও দুই নেপালি মেয়ের সঙ্গে গল্প করতে করতে হেঁটে বেড়াচ্ছে। গুগল লোকটির দিকে এগিয়ে গেল। লোকটি লেবংয়ের দিকে রেলিং ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। গুগল দেখলো রোদ চলে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। ও থেমে পড়লো। লোকটাও থেমে পড়লো। গুগলকে হাতছানি দিয়ে ডাকলো আবার, এমন ভাবে ডাকলো যেন বলতে চায় কোনো ভয় নেই, আমার সঙ্গে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। গুগল কৌতূহল দমন করতে পারলো না। ও লোকটার পেছনে পেছনে চলতে লাগলো। বিকেলে আলো খুব তাড়াতাড়ি যেন ম্যাজিকের মতো দিকে সন্ধ্যা নেমে এলো। বাতি জ্বলে উঠতে আরম্ভ করেছে রাস্তার ধারে। নিচের বাড়িগুলোতেও, চা বাগানের কোথাও কোথাও। লোকটি যেখানে দাঁড়ালো সেখানে রেলিং শেষে ডান দিকে রাস্তা নেমে গেছে। লোকটি সেই দিকেই চলল। যাবার আগে গুগলকে হাতছানি দিয়ে ডাকলো। আশেপাশে দিয়ে যারা যাতায়াত করছে তাদেরও দেখতে পেল না। তারাও সর্বোচ্চ না, কেউ গুগলকে বিশেষভাবে লক্ষ্য করছে না। লোকটি ক্রমেই আঁকা বাঁকা পথে নিচে নেমে চলেছে। অন্ধকার নেমে এলো। এদিকটা আলো শেষ, কিন্তু গুগল লোকটিকে দেখতে পাচ্ছে। সে হাতছানি দিচ্ছে আর গুগল দম বন্ধ কৌতূহল নিয়ে তার পিছনে পিছনে চলেছে। এমন সময় মনে হলো লোকটি একটি পুরনো অন্ধকার বাড়ির
ওরা লনে গিয়ে দাঁড়ালো। গুগলও সেখানে গিয়ে দাঁড়ালো। লোকটি হাত তুলে সামনের দিকে এগিয়ে গেল। গুগলও গেল। লোকটি লনের নিচে যাওয়ার একটা কাঁচা সরু পথে নামতে পারত। গুগলও নেমে গেল। এমন সময় গুগলের কানে এলো ক্ষীণ স্বরে কেউ যেন ডাকছে, কিন্তু তখন আর ও থামতে পারছে না। লোকটির পেছনে পেছনে যেন সব টের করে চলেছে। ক্রমেই ওর নাম ধরে ডাকা মেয়ে ঈশ্বর কাছে এগিয়ে আসছে, আর পাহাড়ি সরু পথ এগিয়ে এগিয়ে চলেছে। কাছে পিঠে আর একটাও বাড়ি পায়নি। গুগল দেখলো লোকটি এবার এক জায়গায় থামলো। পিছন ফিরে গুগলকে উপরের দিকে হাত তুলে দেখালো। গুগল দেখলো একটা ছোট চূড়া। লোকটি হাত ছেড়ে বেশি চূড়ায় উঠতে লাগলো। গুগল উঠতে লাগলো। চূড়ায় উঠে লোকটি এবার থামলো। তারপর হাত ছেড়ে দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেল। গুগলও গেল, কিন্তু লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আর কে যেন পিছন থেকে চিৎকার করে গুগলের উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল। চিৎকার করে ডাকলো, ওগো, আর এক পাও বাড়িও না। বহু নিচে পাথরের উপর পড়ে গেল। গুগল দেখলো সেই লোকটি নেই, আর ওর সামনে একটা বিশাল অন্ধকারের শূন্যতা ছাড়া কিছুই নেই। কিন্তু কে ওকে জড়িয়ে ধরেছে? এই সময় টর্চ লাইটের আলো পড়লো ওদের গায়ে। ব্যানার্জি কাকার গলা শোনা গেল, মায়া, মায়া! গুগলের কাছ থেকে চিৎকার করে বলল, আঙ্কেল, গুগল বেলেছে। তবে আর কয়েক সেকেন্ড গেলে ওকে আর পাওয়া যেত না। টর্চের আলো দু তিনটে এগিয়ে বসে একসাথে। মায়া জিজ্ঞেস করলো, গুগল, তুমি এখানে কেন এলে? আমাকে একজন ডেকে এনেছিল। তাকে আমি ছাড়া কেউ দেখতে পায়নি। সে দেখতে কেমন? গুগল লোকটার চেহারার পোশাকের বর্ণনা দিল। মায়া কেঁদে উঠে বলল, তুমি তো আমার বাবার কথা বলছো। তিনি তো 4-5 বছর আগেই মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, অসুখে ভুগে ভুগে মনের দুঃখে আমার বাবা এখান থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছেন। উফ, আমি না এসে পড়লে তুমি নিশ্চয়ই নিচে গিয়ে পড়তে। গুগলের শির দ্বারা এবার কেঁপে উঠল। ও ভয়ে মায়ের দিকে জড়িয়ে ধরল। টর্চের আলোয় পথ দেখে ব্যানার্জি কাকা মা আর বাবা তখন এগিয়ে আসছে। সেবারে তারপরও যে কদিন গুগল দার্জিলিং এ ছিল, ওকে সবসময় চোখে চোখে রাখা। কিন্তু আশ্চর্য, সেই অন্যের চোখে অদৃশ্য লোকটি আর গুগলকে দেখা দেয় না।